ওবায়দুল কাদের সাহেব যে টক শোতে ওই প্রতিনিয়ত সংবাদ সম্মেলনে যে ভারতের গুণগান গেয়ে থাকেন, একটা ভারতের গুণগান একটা ক্যাসেট যে বাজান, যে ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, রাখির সম্পর্ক, তো কই এই যে করোনার সময় বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে, ভারত তো আপনার ভ্যাকসিন দিয়ে পাশে দাঁড়ায় নেই। ভারতকে তো টাকা আগে দিয়েছেন, সেই টাকা এখন পর্যন্ত ফেরত নিয়েছেন, ফেরত নিতে পারেন নাই, সেই মুরদ নাই। ভারতের দালালি করার মুরদ আছে আপনাদের, এবং এই দালালি করতে করতে এখন দেশের সমস্ত প্রশাসন থেকে শুরু করে আজকে রাজনীতিবিদ, গণমাধ্যম, সমস্ত জায়গায় আজকে ভারতের বিস্তার ঘটেছে এবং ভারত আজকে এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে। হাইব্রিড কাউয়াদের কারণে প্রকৃত আওয়ামী লীগাররা আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন না। কাজে প্রকৃত আওয়ামী লীগার ভাই বোনদেরকে বলবো, আজকে আপনাদের দলের জন্য, আপনাদের ভালোর জন্য হলেও কিন্তু এই বর্তমান সরকারের বিরুদ্ধে আপনাদের কথা বলা উচিত, সরকারের অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। আওয়ামী লীগ দুটো নির্বাচন করেছে ভারতের সহযোগিতা নিয়ে, ভারতের দাসত্ব করার জন্য তারা বিনা ভোটে নির্বাচন করে এদেশের জনগণকে আজকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশে এখন একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য তারা এদেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে, এখন ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এই হচ্ছে দেশের অবস্থা। এই করোনাকালীন সময় তারা লকডাউন দিয়েছে, অথচ লকডাউন দেওয়ার পূর্বে যে কিছু পরিকল্পনা নেওয়া উচিত, কিছু ব্যবস্থা নেওয়া উচিত, সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। একদিকে গণপরিবহন বন্ধ করেছে, অন্যদিকে অফিস আদালত খোলা রেখেছে। তো এই যে অফিস আদালতের মানুষগুলো কিভাবে অফিস করবে, একজন অসুস্থ মানুষ কিভাবে তারা হসপিটালে যাবে, সবার তো সক্ষমতা নাই প্রাইভেট কারে ভাড়া করে যাওয়ার। অনেক মানুষ অসুস্থ থাকে, এমন অসুস্থ বিশেষ করে নারীরা অনেক ক্ষেত্রে রিক্সায় চড়তে পারেন না, সমস্যা হয়, নানান ধরনের মেলি সমস্যা আছে। তো সেই মানুষটি কিভাবে রিক্সায় যাবেন, দূর দূরান্তের পথ। এই দেশে কি হাসপাতালগুলো কি খুব হাতের নাগালে, যে আপনার মানে যানবাহন বা যন্ত্রচালিত গাড়িগুলো সরকার বন্ধ রেখেছে, এই মানুষগুলো কিভাবে হসপিটালে যাবে? এবং আমরা দেখেছি এই করোনাকালীন সময় মানুষের প্রয়োজনীয়তা থাকার পরেও কিভাবে মানুষকে হয়রানি করছে। একদিকে লকডাউন দিয়েছে, যেখানে 5 থেকে 5.5 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে, তাদের খাবার দাবারের ব্যবস্থাটা কি, সেই ব্যবস্থা করেছে? করে নেই। যদি এই 5 কোটি মানুষকে আপনারা যদি 10,000 টাকা করে অনলাইনে আপনারা বিকাশ রকেট বা আপনারা যদি অনলাইনে তাদের ঘরে পাঠিয়ে দিতেন যে 1 মাসের তোমাদের 10,000 টাকা দেওয়া হয়েছে, 1 মাস তোমরা ঘর থেকে বেরোবো না, তোমাদের কোনো কাজ করা লাগবে না, মানুষ বের হতো না। পৃথিবীর বিভিন্ন দেশে তো এরকমই হয়েছে। আমরা ইউরোপ আমেরিকার খোঁজখবর রাখি, তো সেসব দেশে যে কয় মাসের পর মাস লকডাউন চলেছে, সরকার তার দায়িত্ব নিয়েছে। কিন্তু বর্তমানের আমাদের দেশের এই যে বিনা ভোটের সরকার, ভারতের দালাল সরকার, দাসত্বের সরকার, তারা কি জনগণের জন্য কাজ করছে? আজকে বিদেশিদেরকে দিতে দিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আজকে 7-8 বছর ধরে এই যে রোহিঙ্গা সমস্যা, আন্তর্জাতিকভাবে এতটা সমর্থন থাকার পরেও সেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে নাই। কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা হুমকির মুখে পরে পড়ুক, কিন্তু তারা তো এই রোহিঙ্গা সমস্যাকে পুঁজি করে বিদেশিদের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে, ত্রাণ নিচ্ছে, তারা সমর্থন নিচ্ছে যে না, আমরা মানবিক কাজ করছি, মানবতার দূত হয়ে যাচ্ছি, রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। অথচ দেশের মানুষ খেতে পারছে না, কাজ করতে পারছে না। এই করোনাকালীন সময়ে আমি বিভিন্ন, বিশেষ করে ইউটিউবার, ফেসবুকের বিভিন্ন সাধারণ মানুষের প্রতিক্রিয়াগুলো দেখেছি, আপনারাও দেখেছেন, আশা করি আপনাদের হৃদয়ে নাড়া দিয়েছে। অবশ্যই যারা এই লাইভ শুনছেন, এই লাইভগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, মানুষকে এই কথাগুলো জানানো দরকার, শেয়ার করে অবশ্যই সকলের কাছে পৌঁছে দিবেন। যে আমরা তো বারবার বলছি যে আমরা লকডাউনের বিরোধী না। বর্তমান সময়ে করোনার সংক্রমণের হার উদ্বেগজনক। আজকেও 2 শতাধিক মানুষ মারা গিয়েছে, 11,000-এর অধিক মানুষ করোনা শনাক্ত হয়েছে। রাজধানীতে 8টি হসপিটালে আইসিইউ নেই, আর যেখানে সারা দেশেই মাত্র 1200 আইসিইউ আর 20 কোটি মানুষের দেশে, সেখানে এখন দেশে যেভাবে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, ডেল্টা ভ্যারিয়েন্ট বলেন বা যে ধরনের নানান ধরনের ভ্যারিয়েন্ট এখানে আক্রমণ চালাচ্ছে বা সংক্রমণের বিস্তার যেভাবে ঘটছে, সেখানে এই অবস্থা চলতে থাকলে আগামী 1 সপ্তাহের মধ্যে দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে।
কিন্তু সরকারের কি সে নিয়ে কোনো মাথা ব্যথা আছে? আমরা তো দেখি নাই, দেখছি না। যে কারণে প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও তো গত 1 বছরে আমরা দেখি নাই যে না প্রত্যেকটা জেলায় জেলায় আইসিইউ স্থাপন করা হয়েছে, ভেন্টিলেটর স্থাপন করা হয়েছে, উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই দেশে অক্সিজেনের সংকট কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে, কিন্তু সরকার তারপরেও কিছু কিছু জায়গায় তারা ঢেকে রাখার চেষ্টা করছে যে না দেশে কোনো সংকট নাই, স্বাভাবিক হচ্ছে। টিকার জন্য তারা হাহাকার করছে, হন্য হয়ে খুঁজছে, তারা টিকা পাচ্ছে না। একমাত্র চায়নার সাথে এই যে 1.5 কোটি টিকা কেনার সবেমাত্র চুক্তি হয়েছে, সেখানে এখন দেশে 45 লাখ টিকা এসেছে। সেই 45 লাখ টিকা দিয়ে 45 লাখ মানুষকে না হলে প্রথম ডোজ দেয়া যাবে। এখন পর্যন্ত 1 কোটি মানুষকেও টিকা দেওয়া সম্ভব হয় নাই। 20 কোটি মানুষের দেশে তারা টিকা পাচ্ছে না। চায়না থেকে $10 কিনেছে, সেখানে আমরা বলছি যে আমরা 2 কোটি টিকা সরকারকে দিতে পারবো। রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন যারা তৈরি করেছে, সেই প্রতিষ্ঠানের সাথে জাফরুল্লাহ চৌধুরীর দীর্ঘদিনের পরিচয় রয়েছে। তারা আগেই বলেছে যে আমরা ভ্যাকসিন উৎপাদন করতে, জাফরুল্লাহ চৌধুরী বলেছে তোমরা ভ্যাকসিন উৎপাদন করতে পারলে আমার দেশের মানুষকে কিন্তু দেয়া লাগবে। জাফরুল্লাহ চৌধুরীর সম্মানার্থে তারা 2 কোটি ভ্যাকসিন দিতে চায়। সরকারকে বারবার জানানোর পরেও সরকার সেই ভ্যাকসিন নিচ্ছে না। তারা চেষ্টা করছে, অথচ তাদেরকে পাত্তা দিচ্ছে না। কারণ সে ভ্যাকসিন দেবে জাফরুল্লাহ চৌধুরীকে। এটা তো রাশিয়ার সরকার ভ্যাকসিন বানায় নাই, বানিয়েছে একটা প্রাইভেট কোম্পানি। এবং এটা তো বাংলাদেশ না যে প্রাইভেট আর পাবলিক বলে কোনো শব্দ নাই, সবই সরকারের দখলে, সবই সরকারি দলের নেতারা যেখানেই মানি রাইট সেখানেই কাইদ। সরকারি দলের নেতারা যা বলবে সেটাই আইন। এটা বাংলাদেশে হতে পারে, এটা অন্যান্য দেশে নয়। তো সেখানে সরকার জাফরুল্লাহ চৌধুরীর সাথে কথা না বলে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে সেই রাশিয়ার ভ্যাকসিন নিতে, যেটা তারা পারবে না। জাফরুল্লাহ চৌধুরীকে বারবার বলেছে যে 28 জুনের মধ্যে তোমরা ভ্যাকসিন নিলে নেবা, না হলে আমরা $10 অন্য দেশে আমরা বিক্রি করার সুযোগ আছে, আমরা বিক্রি করে দেই। জাফরুল্লাহ চৌধুরী সরকারের বিভিন্ন মহলকে জানিয়েছে এবং তিনি ভ্যাকসিন সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বলেছে যে তোমরা আর কিছুদিন আমাকে 8-10 দিন সময় দাও, দেখি নেয় কিনা। এখন যদি সরকার এই ভ্যাকসিনটা না নেয়, ভ্যাকসিন তো তারা সেল করে দেবে। এখন তো সারা বিশ্বের ভ্যাকসিন প্রয়োজন রয়েছে, বিভিন্ন দেশ অগ্রিম টাকা দিয়ে ভ্যাকসিন পাচ্ছে না। এই যে বাংলাদেশের আজকের ওবায়দুল কাদের সাহেব যে টক শোতে ওই প্রতিনিয়ত সংবাদ সম্মেলনে যে ভারতের গুণগান গেয়ে থাকেন, একটা ভারতের গুণগান একটা ক্যাসেট যে বাজান যে ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, রাখির সম্পর্ক, তো কই এই যে করোনার সময় বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে, ভারত তো আপনার ভ্যাকসিন দিয়ে পাশে দাঁড়ায় নেই। ভারতকে তো টাকা আগে দিয়েছেন, সেই টাকা এখন পর্যন্ত ফেরত নিয়েছেন, ফেরত নিতে পারেন নাই। সেই মুরদ নাই, ভারতের দালালি করার মুরদ আছে আপনাদের। এবং এই দালালি করতে করতে এখন দেশের সমস্ত প্রশাসন থেকে শুরু করে আজকে রাজনীতিবিদ, গণমাধ্যম, সমস্ত জায়গায় আজকে ভারতের বিস্তার ঘটেছে এবং ভারত আজকে এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে। এবং সেই ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে রাজনীতিবিদরা গুম হচ্ছেন, খুন হচ্ছেন, ধর্মীয় বক্তারা খুন হচ্ছেন। আবু তোহা কি বলেছে আমরা দেখেছি না? তিনি বলেছেন আমার এই কথাগুলো যদি শোনে আমাকে গুম করে ফেলবে। দেশ চালায় ভারত এবং তার সাথে যুক্ত হয়েছে আরেকটি ইহুদিবাদী রাষ্ট্র, আরেকটি বর্বর রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এবং মোসাদ এই দেশকে এখন জিম্মি করে, এই সরকারকে জিম্মি করে এখন এই রাষ্ট্র চালাচ্ছে এবং ভিন্ন মত এবং বিরোধীদেরকে দমন পীড়ন করছে, হামলা করছে, গুম করছে, গায়েব করছে। এবং এই দেশে এবং মোসাদের একটা পুতুল সরকার তারা বসিয়ে রেখেছে এবং আগামীতেও একটা পুতুল সরকার বসিয়ে রাষ্ট্র পরিচালনা তারা করতে চাচ্ছে। যে কারণেই আজকে বিভিন্ন রাজনৈতিক দলকে নানাভাবে ভেঙে দিচ্ছে, রাজনৈতিক দল এবং সংগঠনগুলোর মধ্যে বিরোধ ধরাচ্ছে। কিছুদিন আগেও দেখেছেন আমরা একটা ছোট সংগঠন, ছোট রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক ওইভাবে হয়ে ওঠে নাই এখন পর্যন্ত, ছাত্রদের নিয়ে একটা সংগঠন গড়ে তুলেছি, ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ এবং নারীদের নিয়ে নারী অধিকার পরিষদ। 4টা অঙ্গ সংগঠন গঠন করেছে আর 2টো ফরমেশন আছে, আর একটা পেশাজীবী অধিকার পরিষদ। আমরা ডেট ফিক্সড করেছিলাম 30শে জুলাইয়ের মধ্যে আমরা একটা রাজনৈতিক দলের ঘোষণা নিয়ে আমরা কাজ করছিলাম প্ল্যান পরিকল্পনায়, কিন্তু দেখেছেন তার আগেই আমাদের মধ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। স্বাভাবিকভাবেই অনেকে নানাভাবে পরামর্শ দিয়েছেন তোমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করো, দেশ জাতির বৃহত্তর স্বার্থে
তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই মুহূর্তে দেশ জাতি তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে। সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠনগুলো সরকার ধ্বংস করে দিয়েছে, নিষ্ক্রিয় করে দিয়েছে, মামলা হামলা করে ঘরে ঢুকিয়ে দিয়েছে। সেখানে তোমাদের মতো তরুণদেরকে দেখে মানুষ আশার বীজ বা আশার স্বপ্ন বুনছিল। কাজেই তোমরা সেটা ভেঙে দিও না। তোমরা আর এখন ব্যক্তি নয়, তোমরা এই জাতির আশা আকাঙ্ক্ষায় পরিণত হয়েছ। কিন্তু আমিও তাদেরকে বিনয়ের সাথেই বলবো, ভাই আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে তো এই পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। চাইলে তো অনেক ধরনের সুযোগ সুবিধা নিতে পারতাম। ডাকসুর বিপি হয়ে চাইলে তো এতদিন অনেক কিছু সুযোগ সুবিধা নিতে পারতাম। অর্থবিত্তের মোহ থেকে যদি রাজনীতি করতাম তাহলে তো আওয়ামী লীগের সাথেই রাজনীতি করতাম। ওই গণভবনে যাওয়ার পরে ওই তাদেরই শিষ্য সার্গিত হয়েই তো বিলাসবহুল জীবনযাপন করতাম, সুযোগ সুবিধা নিয়ে টাকা পয়সা গাড়ি বেড়ে এতদিন মালিক হয়ে যেতাম। আমরা তো সেটা করি নাই। ছাত্র রাজনীতির যে একটা ইতিবাচক ভূমিকা রয়েছে, ছাত্র রাজনীতির যে একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে গৌরবান্বিত করার জন্য, ডাকসুর ভূমিকাকে গৌরবান্বিত করার জন্য স্রোতের বিপরীতে রাজনীতি করেছি। বিনিময়ে কি পেয়েছি? বিভিন্ন সময়ে হামলা মামলার শিকার হয়েছি। এখনো প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে লাইফ লিড করছি যে কখন বাসায় এসে না মার্ডার করে মেরে ফেলে, কখন গুম করে। কিছুদিন আগে তো গুম করার চেষ্টা করা হয়েছিল। প্রতিনিয়ত হুমকি আসে যে ভাই তোমরা এই দেশ চালায় স্বাভাবিকভাবে। সেই আমাদের যে ধর্মীয় ইসলামিক বক্তা তোহার কথায় যে দেশ চালায় বিদেশি অপশক্তি, তারা দেশ নিয়ন্ত্রণ করে। তো তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি। কোন রাজনৈতিক দল বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ রয়েছে, ভারতীয়রা যে বাংলাদেশের ক্ষমতা না কলকাঠি নাড়ে, এই কথা কোনো রাজনৈতিক দল অস্বীকার করতে পারবে না। এবং এখন যে ভারতীয়দের সাথে যুক্ত আছে ইসরায়েলিরা বাংলাদেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য, ক্ষমতার পেছন থেকে কলকাঠি নাড়ার জন্য, কোনো রাজনৈতিক দল এই কথা বলবে না। কারণ তারা প্রত্যেকেই ওই ইসরায়েল বলেন, ভারত বলেন, তাদের আশীর্বাদ নিয়েই তারা ক্ষমতায় যেতে চায়। কিন্তু আমরা ক্ষমতায় যাওয়ার দরকার নেই, এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই। মানুষের যে ভালোবাসা পেয়েছে, এই ভালোবাসা নিয়েই যে কয়দিন সুযোগ আছে বেঁচে থাকতে চাই। আর না থাকলে তো নাই, নাথিং। পৃথিবীতে তো আজীবন বেঁচে থাকতে পারবো না। মানুষ মরণশীল, তার জন্মটাই হচ্ছে মিথ্যা, মৃত্যুটাই সত্য, তাকে মৃত্যুবরণ করতেই হবে। কাজে আজকে যারা গুম খুন করে ভাবছে ক্ষমতার মসনদকে আজীবনের জন্য আপনার নমরুদের মতো ধরে রাখবে, তারা কি আজীবন বেঁচে থাকতে পারবে? তাদের অনেক শিষ্য সার্গিক যারা এই ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য মানুষের বুকে গুলি চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, মায়ের বুক খালি করেছে, তাদের অনেকে চলে গিয়েছেন না মাটির তলে। এখন তাদের হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না। তো আজকে যারা দেশকে এই সংকটের দিকে নিয়ে এসেছেন, পরিকল্পনাবিহীন ভাবে মানুষকে আজকে ঝুঁকির দিকে ফেলছেন, এরা কি আজীবন বেঁচে থাকবে? এই করোনা কি এদেরকে ধরবে না? এদের পরিবার পরিজনকে আক্রান্ত হবে না? হবে। যে কারণেই আমি সবসময় বলছি আমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই বন্ধুদেরকেও যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সাথে আমার তো কোনো বিরোধ নাই। তারা আমার জায়গা জমি বাড়ি গাড়ি দখল করে নাই, আর আমার সেটা নাইও যে দখল করবে। আমার চিন্তা ভাবনা থেকে দেশের মানুষের জন্য যতটুকু করতে পারি আমি ততটুকু করার চেষ্টা করি, মানুষের জন্য কথা বলার চেষ্টা করে থাকি। সেই কথা হয়তো স্বাভাবিকভাবে আজকে ক্ষমতা আছে আওয়ামী লীগ, এবং স্বাভাবিকভাবে তারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতো, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকতো, তাহলে হয়তো এত কথা তাদেরকে বলতাম না, কিংবা অন্যরা অনেকে বলতে পারে না। আমার তো বিশ্বাস যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাই বোনেরা আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনারা যদি প্রকৃত মানুষ হয়ে থাকেন, নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করেন যে আচ্ছা আমরা যেই কথা বলছি, আপনার আওয়ামী লীগ এই বর্তমান সরকার বিনা ভোটের সরকার, মাফিয়া সরকার, বিদেশিদের দালাল সরকার, এই কথাগুলোকে আমরা মিথ্যা কথা বলছি? তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে? আসে নাই। এবং এই যে বর্তমান সরকার বিগত 12 বছর ক্ষমতায় থেকে উন্নয়নের নামে যে লুটপাট করেছে, তারা এটা কি অস্বীকার করার ওয়ে আছে? 3000 মানুষকে হত্যা করেছে, 6 শতাধিক মানুষকে গুম করেছে, এবং প্রত্যেকটি গুম খুনের সাথে রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় এজেন্সি জড়িত। স্বাভাবিকভাবেই যারা রাষ্ট্রীয় বাহিনী বা এজেন্সি রয়েছেন তারা তো এই গুম খুন করতে চায় নাই, তাদেরকে দিয়ে করানো হয়েছে। এগুলো কি অস্বীকার করা ওয়ে আছে? এগুলো কি দেশের মানুষ জানে না? তো তাহলে আমরা কেন আজকের এই বিনা ভোটের সরকারের বিরুদ্ধে কথা বলবো না, প্রতিবাদ করব না? তো এই প্রতিবাদ করতে গিয়েই হয়তো কারো কারো সাথে আমার মতের
পার্থক্য সৃষ্টি হয়েছে, মতের বিরোধিতা তৈরি হয়েছে, যে কারণে কেউ কেউ হেট করেন, কেউ কেউ ভালোবাসেন, কেউ কেউ শ্রদ্ধা করেন। তো আপনি একজনকে ভালোবাসবেন না ঘৃণা করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমি আমার যুক্তি দিয়ে কথা বলি, আমার তথ্য দিয়ে কথা বলি। আপনারও যদি মানে সেই ধরনের যোগ্যতা থাকে, আপনি আপনার যুক্তি তর্ক দিয়ে আমার সাথে তর্ক করেন, অন্য যারা বলে তাদের সাথে তর্ক করেন, কমেন্টস করেন। কিন্তু অমানুষের মতো ভাষা ব্যবহার করে কাউকে আক্রমণ করে সমালোচনা করা, কথা বলা, এইটা আমাদের আসলে কারোই উচিত না। যাই হোক, যেই কথাটি আমরা বলতে চাচ্ছিলাম যে এই যে পরিকল্পনাবিহীন লকডাউনের নামে মানুষের যে দুর্ভোগ হচ্ছে, আমরা দেখছি যে এখন শুধু নিম্নবিত্ত আয়ের মানুষ নয়, মধ্যবিত্ত মানুষ আজকে টিসিবি ট্রাকের সামনে লাইন ধরে দাঁড়াচ্ছে। আজকে দ্রব্যমূল্যর দাম এতটা বেড়েছে যে 5 মাসের মধ্যে 1 লিটার সয়াবিন তৈলে আপনার 45 থেকে 50 টাকা বেড়েছে। চিন্তা করা যায় এইটা কি কোন দেশে আমরা আছি? এবং একটা জিনিসের দাম একবার বাড়লে সেটা আর কমে না, আর কমে না। কারণ আজকে ব্যবসায়ী সিন্ডিকেট সরকারি দলের হাতে। কারণ আজকে তো স্বাভাবিকভাবে মাছ বাজার থেকে গরুর বাজার, সবজি বাজার, লঞ্চঘাট সব কিছু আজকে সরকারি দলের নেতাকর্মী দুর্বৃত্তদের দখলে। যে কারণে আজকে ওই পত্রিকায় যে ডাক্তাররা চিকিৎসা না করলে, চিকিৎসা এই পৃথিবীতে যেটা বলে আল্লাহর পরে মানুষ ডাক্তারদেরকে ভগবান হিসেবে মনে করে থাকে, সে আজকে একজন ডাক্তারকে, একজন কি যুবলীগের নেতা এত নিজেকে পাওয়ারফুল মনে করে, একজন বিসিএস ক্যাডার, তাকে আজকে মারধর করে যে তার মায়ের নমুনা আনে নাই বাসা থেকে। সেজন্য মরা মানুষের লাশ নিবে আজকে অ্যাম্বুলেন্স আটকে রাখে ছাত্রলীগের ছেলেরা। এই হচ্ছে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এই হচ্ছে তাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ববোধ। এই করোনার মধ্যে এই সরকার কত কোটি মানুষকে সহযোগিতা দিয়েছে সেই তথ্য আপনারা সবাই জানতে চান। এই করোনার 1 বছরে এই সরকার কয়টা আইসিইউ সিট বাড়িয়েছে, কয়জন নতুন ডাক্তার নিয়োগ দিয়েছে, কয়জন নতুন নার্স নিয়োগ দিয়েছে, সেই তথ্য আপনারা চান এই সরকারের কাছে। সরকার উত্তর আছে, বরঞ্চ আমরা দেখেছি যে সরকারের সংকীর্ণ মানসিকতা। আজকে ভিন্ন মত এবং বিরোধী দলের কোনো বিশেষজ্ঞ বুদ্ধিজীবী তারা পরামর্শ দিলেও তারা নিতে চান না। কারণ তারা এতটা একটা একঘেয়েমির সরকার হয়েছে, ক্ষমতা ছাড়া তারা কিচ্ছু বোঝে না। মানুষের দুঃখ কষ্ট, দুঃখ দুর্দশা এগুলো তাদেরকে ভাবায় না, এগুলো তাদের মধ্যে কোনো অনুভূতির জন্ম দেয় না। যে কারণেই তারা শুধু ক্ষমতায় থাকাকেই একমাত্র টার্গেট মনে করেছে। তারা এই করোনার পরিস্থিতির মধ্যেও তারা বিরোধী দল এবং ভিন্ন মতকে নিশ্চিহ্ন করতে তারা নানা ধরনের অপকৌশল, গ্রেপ্তার, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নে ব্যস্ত। এক মোদি বিরোধী আন্দোলন করে এখনও ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের 52 জন নেতা কর্মীরা এখনও জেলে আছে, কারাগারে। তারা অসুস্থ হয়ে পড়ছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, তাদের জামিন দেওয়া হচ্ছে না। কারণ সরকার মনে করছে এই সরকার যে এই যে লুটপাট করছে, অব্যবস্থাপনা করছে, মানুষ তাদের প্রতি যে ক্ষুব্ধ হচ্ছে, যে কোনো সময় মানুষ ফুঁসে উঠতে পারে। ফুঁসে উঠলে তারা রক্ষা পাবে না, গদি টিকবে না, তাদের গদিতে আগুন ধরে যাবে, সেই আগুনে তারা পুরো ছাই হয়ে যাবে। যে কারণে তারা সবসময় চায় বিরোধী দল এবং ভিন্নমত যারা কথা বলে এবং যাদের কথা মানুষ শোনে তাদেরকে দমন পীড়নের উপরে রাখতে, মামলা হামলা দিয়ে কোণঠাসা করে রাখতে। এই করোনাকালীন সময়ে অসংখ্য সাংবাদিক যারা দুর্নীতির বিরুদ্ধে নিউজ করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। অসংখ্য অ্যাক্টিভিস্ট, অসংখ্য রাজনীতিবিদকে প্রতিনিয়তই গ্রেপ্তার করছে এবং কাউকে জামিন দিচ্ছে না। আজকে সমস্ত আদালত পর্যন্ত বন্ধ রেখেছে। 14 বছর 20 বছর পরেও নিরপরাধ মানুষ জেল থেকে ছাড়া পাচ্ছে। তো এই যে নিরপরাধ মানুষগুলোকে যারা শাস্তি দিল, এর জবাবদিহিতা কে করবে? এর দায় কি এই রাষ্ট্রের নয়? আজকে এই যে মোদি বিরোধী আন্দোলনে আমার ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ভাইরা আজকে 4 মাস ধরে জেল খাটছে, কি তাদের অপরাধ? ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা, ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করা, সাম্প্রদায়িকতার বিরোধিতা করা তাদের অপরাধ। আজকে 2300 প্রায় 2300 আলেম ওলামাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। কি তাদের অপরাধ? তারা মোদি বিরোধী আন্দোলন করেছিল। তো তাহলে দেশ যে মোদিরা চালাচ্ছে না, এটা কি আর কোনো প্রমাণ লাগে? এদেশের মানুষের কি বোঝার আর বাকি আছে? এক মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে আজকে রাজনৈতিক অঙ্গনে প্রায় 5 থেকে 6 হাজার মানুষকে এই সরকার গ্রেপ্তার করেছে।
অনেকগুলো মামলা দিয়েছে প্রত্যেকটি জেলায়। এই মাফিয়া সরকার, এই বিনা ভোটের সরকারের আরেকটি অস্ত্র হচ্ছে মামলা দেওয়া। মানুষকে মামলাকে তারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে, ভিত্তিহীন মামলা দিচ্ছে এবং মামলার কারণে মানুষ এলাকায় থাকতে পারছে না। এইভাবে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়ন করছে। আমি আজকে বিরোধী দল এবং ভিন্ন মতের সমস্ত মানুষকে বলবো, আমরা জানি আজকে এই 12 বছর ধরে ভিন্ন মত এবং বিরোধী মানুষগুলো নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ব্যবসা বাণিজ্য, জায়গা জমিন সব হারিয়েছে। কাজে তাদেরকে আর একটা লড়াই করতে হবে, ডু অর ডাই লড়াই করতে হবে। লড়াই কোন দিন হবে, কখন হবে, সেটা আগাম বলা যায় না। সেই লড়াইয়ের ঘণ্টাধ্বনি যেদিন বেজে উঠবে, সেদিন গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় নারী থেকে পুরুষ প্রত্যেককে সেই লড়াইয়ে সামিল হতে হবে এবং সেদিন লড়াই হবে চূড়ান্ত লড়াই। এই মাফিয়াদের বিরুদ্ধে জনগণের লড়াই, গণমানুষের লড়াই, গণতন্ত্রের লড়াই, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। এবং লড়াই ছাড়া এই জাতির মুক্তি নাই। দুটো নির্বাচন আপনারা দেখেছেন, জাতির সাথে তারা কি বেইমানি করেছে, কি মুনাফিকি করেছে। বলেছে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, কিন্তু বিরোধী দলগুলো নির্বাচনে গিয়েছে, মুনাফিকগুলো সঠিক নির্বাচন দেয় নাই, ভোট ডাকাতি করেছে এই মুনাফিকরা। এবং এই ভোট ডাকাতি নির্বাচনের মাধ্যমে আজকে বাংলাদেশ যে ভৌগোলিক ভূ রাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশকে সমস্ত দেশ ভ্যাকসিন দিত। আজকে চায়না ভ্যাকসিন দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতো, আমেরিকা ভ্যাকসিন দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতো, ভারত ভ্যাকসিন দিতে বাধ্য হতো যদি এদেশে একটা গণতান্ত্রিক সরকার থাকতো। কিন্তু যারা আছে এরা তো গণতান্ত্রিক সরকার না, এরা বিদেশিদের পাচাটা সরকার, বিদেশের পাচেটে এরা ক্ষমতায় আছে, গোলামি করে ক্ষমতায় আছে। সুতরাং এই বিনা ভোটের সরকারের, এই বিদেশিদের গোলাম সরকারকে দিয়ে এই জাতির কোনো পরিবর্তন হবে না। ওরা উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে, উন্নয়নের ঢাকঢোল আইয়ুব খানও পিটিয়েছে। উন্নয়নের নামে কি করছে আমরা দেখতে পাচ্ছি না? লুটপাট করছে। আজকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া তাদের সেকেন্ড হোম সম্পদ লুটপাট তারা পাচার করছে। একজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছেন, একজন ওয়ার্ড পর্যায়ের নেতা, জেলা ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা পাচার করে, এই হচ্ছে তাদের উন্নয়ন। উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের কিছু গুটি কয়েক নেতাকর্মী। আওয়ামী লীগের সবার উন্নয়ন হয়নি, কারণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সবাই খারাপ না, সবাই দুর্বৃত্ত না, সবাই লুটেরা না। অসংখ্য তারাও ভালো মানুষ রয়েছে, তাদের সাথেও আমাদের কথা। তারাও বলে ভাই আজকে হাইব্রিড কাউয়াদের কারণে প্রকৃত আওয়ামী লীগের আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন না। কাজে প্রকৃত আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো, আজকে আপনাদের দলের জন্য, আপনাদের ভালোর জন্য হলেও কিন্তু এই বর্তমান সরকারের বিরুদ্ধে আপনাদের কথা বলা উচিত, সরকারের অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। এবং বিরোধী দল এবং ভিন্ন মতের যারা আছেন, কাজ করছেন, তাদেরকেও বলবো যে আজকে দেশে কি হচ্ছে, দেশের শহর থেকে গ্রাম সমস্ত মানুষকে জানাতে হবে। আজকের এই ডিজিটাল প্রযুক্তির যুগে, তথ্য প্রবাহের অবাধ যুগে আমরা দেখছি, আমার বিভিন্ন পোস্টে আমরা দেখি যে সরকারি দলের পক্ষে বিভিন্ন লোকজন ফেক কমেন্টস করেন, প্রচুর কমেন্টস করেন, প্রচুর গালিগালাজ করেন। এটা হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি সাইবার টিম, যারা সরকার বিরোধী সমালোচনা করে, লেখালেখি করে, তাদের আইডিতে গিয়ে তারা কমেন্টস করে, তাদের আইডিগুলোকে গুম করে দিচ্ছে, পেজ হ্যাক করছে, আইডি হ্যাক করছে, প্রতিনিয়ত এগুলো করছে। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্য যে আজকে দেশের যেখানে 70% মানুষই এই সরকারকে পছন্দ করে না, সেখানে সরকার বিরোধীদের ওইভাবে স্ট্রং আইটি সাপোর্ট কিংবা অনলাইনে তাদের ওই সক্রিয়তাটা নাই। এই যে সরকার এত দুর্নীতি করছে, সেগুলো যার যার জায়গা থেকে আমরা কেন তুলে ধরছি না, কেন সেগুলো নিয়ে প্রতিবাদ করছি না? লুটপাট করছে সরকারি দলের নেতাকর্মীরা। এই যে আজকে সেই পাহাড়ি এলাকার মতো, পাহাড়ে যেমন আমরা দেখি যে বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ রয়েছে, যারা নিরীহ মানুষের উপরে চাঁদাবাজি করে, একটা কলার ছুরিতে চাঁদা বসায়, একটা আম গাছে হইলে আমের উপরে চাঁদা বসায়, সরকারি চাকরি যারা করে তাদের উপরে চাঁদা নেয়। আজকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও আজকে সেই আপনার ওই মাছ বাজার থেকে শুরু করে কাঁচা বাজার সমস্ত জায়গায় বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে আজকে চাঁদাবাজি করছে, মানুষকে জিম্মি করছে।